যদি তুমি কাল দীর্ঘায়নের দৈর্ঘ্য সংকোচনের বেসিক জায়গাটা মোটামুটি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার ধরতে অতটা সমস্যা হবে না। এজন্য আমরা যে কথাগুলো বলি, থিওরি গুলো যেভাবে বলি, থিওরি মুখস্থ করার তো আমরা এখানে কোনো প্রয়োজনীয়তা দেখতেছি না, আমরা জাস্ট দেখতেছি থিওরিটা বোঝার প্রয়োজনীয়। এত কিছু ঘুরে ফিরে বলা হচ্ছে এই জন্যই বারবার যে নট এবং নট ছাড়া রাশি ধরতে আমাদের যেন কিছুটা সুবিধা হয়। মূলত এই জন্যই এতভাবে ঘুরানো হচ্ছে বিষয়গুলো, যে কখন কিভাবে সিচুয়েশন চেঞ্জ করে করে আমরা প্রমাণ করে আনতেছি। তাই সিচুয়েশনের চেঞ্জের সাথে সাথে কিভাবে রাশিগুলা যেভাবে আমরা প্রকাশ করি তার প্রকাশটাও কিভাবে চেঞ্জ হয়, এটা তোমার অঙ্ক ক্লিয়ার করার জন্যই কিন্তু বারবার এই বিষয়গুলোই বলা হচ্ছে। তুমি এখানে মনোযোগী হও, মনোযোগী হইয়া চেষ্টা করতে থাকো, অঙ্কগুলো নিয়েও চেষ্টা করতে থাকো। তারপরে অঙ্কগুলোর কোন জায়গায় বুঝো না, কি বুঝো না, সেটা মোটা দাগে দাগিয়ে রাখো। কি বুঝো না হয়তোবা তোমার প্রবলেমটা ভাষাগত ভাবে তখন একদম সাথে সাথে এক জায়গায় লিখে রাখো। তারপরে এগুলা আস্তে আস্তে প্লেস করার চেষ্টা। আমরা যখন অঙ্কগুলো করব তখন সেখানে তুমি দেখাবা। আর এখানে কাল দীর্ঘায়নের ঘটনাও আমি বলে দিয়েছিলাম, শুরুতেই কাল দীর্ঘায়নটা প্রমাণ করেছিলাম, শুধু লরেন্জের রূপান্তর দিয়ে প্রমাণ করেছিলাম একটা ফরম্যাটে। এইটা আমরা আজকে একটু তিনটা ফরম্যাটে দেখব, যে কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচনের বিষয়টা আমরা এখন তিনটা ফরম্যাটেই দেখবো যে কিভাবে হিসাব করা যায়। দেখো এখানেও কিন্তু টি টি নট, এল এল নট এর বিষয় আসতেছে। খেয়াল করে দেখো, একটু ভালো করে একটু খেয়াল করো যে এখানে পৃথিবী আছে, তাহলে পৃথিবী একটা গ্রহ। এই গ্রহ থেকে, এই পৃথিবী থেকে তুমি এখানে একটা গ্রহ আছে, সেটা হলো চাঁদ। তুমি চাঁদে যাচ্ছ, পৃথিবী থেকে তুমি চাঁদে যাচ্ছ। এখন একটা রকেটে করে তুমি যাচ্ছ চাঁদে, তুমি একটা রকেটে করে তুমি চাঁদে যাচ্ছ, রকেটটা ভি বেগ, এবং এই ভি বেগটা উচ্চ বেগ, এটা একটা উচ্চ বেগ, প্রায় আলোর বেগের কাছাকাছি। এর ভিতরে হয়তো কোনো ব্যক্তি অবস্থান করতেছে, আর পৃথিবীতে এখানেও কোনো ব্যক্তি আছে। তাহলে পৃথিবী এখান থেকে চাঁদের দূরত্ব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চাঁদের দূরত্ব পরিমাপ করলো। এই চাঁদের দূরত্বটা সে পরিমাপ করলো, এবং সেটা যে দূরত্ব পরিমাপ করলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই দূরত্বটাকে আমরা কি ধরবো? আমরা কি এল ধরবো না এল নট ধরবো? কারো কোনো সে আছে কিনা? এই পৃথিবীর ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের দূরত্ব পরিমাপ করলো, সেটাকে আমরা এল ধরবো না এল নট ধরবো? এইটা হলো আমাদের এল নট। তাহলে সেটা এল নট। তুমি বিষয়টা এরকমও বলতে পারো, এখন যে বলতে পারো যে এখান থেকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত্ব মাপা সম্ভব? হ্যাঁ সম্ভব। তোমার একটা ট্রেন, তোমার হাতে ফিতা ছাড়াও কিন্তু সেটা সম্ভব পরিমাপ করা। একটা ট্রেন মনে করো একটা প্ল্যাটফর্মের উপরে আছে, এখানে আছে, তুমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পরিমাপ করবে, ট্রেনটা ভি বেগে যাচ্ছে, ট্রেনটা এখানে ভি বেগে যাচ্ছে, তুমি এখানে দাঁড়াও, তাই ট্রেনটা ভি বেগে যাচ্ছে, কি সময় ধরে যাচ্ছে। তুমি দেখতেছো ট্রেন চলার সময়, তুমি কিন্তু এটাকে টি নট ধরতে পারবে, টি ধরতে হবে, কারণ ট্রেন যাচ্ছে ভি বেগে, আর তুমি দেখছো টি সময় পরে সে এখান থেকে ট্রেনটা এইখানে চলে আসছে, তার মানে এতখানি সামনে ট্রেনটা চলে গেছে, এতখানি সামনে চলে গেছে। ট্রেনের দৈর্ঘ্য যতটুক ততটুক সে এখান থেকে আগাইছে, এতখানি সামনে ট্রেনটা চলে গেছে। এই ট্রেনটা যেতে সময় লাগছে টি, যেহেতু ভি বেগে যাচ্ছে এবং টি সময় লাগছে, সুতরাং ট্রেন যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব এস ইকুয়ালস টু ভি টি।
তাহলে এই দূরত্বটা তোমার হাতে কিন্তু ফিতা নাই, পরিমাপ করার ফিতা নাই। তুমি ট্রেনের বেগ জানো, তোমার হাতে ঘড়ি দিয়ে তুমি ট্রেন কতটুকু সময় চলেছে সেটা জানো, তুমি সেই দুইটা গুণ করে ট্রেন কতখানি দূরত্ব গেছে সেটা বের করো। তাহলে এই যে দূরত্বটা বের করলা, এ থেকে বি পর্যন্ত ট্রেন সামনে গেছে, তাহলে এতখানি দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা কার? এই দূরত্বটা কার খেয়াল করে দেখো দেখি, এটা কি ট্রেনের দূরত্ব? এই এবি দূরত্বটা কি ট্রেনের? ট্রেন তো পাস করে চলে গেল, পরে রইল ট্রেনের মতো চলে গেল, তাহলে এখানে রয়ে গেল কি? রাস্তা বা রেল লাইন বা প্ল্যাটফর্ম। তাহলে এই দূরত্বটা কার? এটা তো প্ল্যাটফর্ম। এই দূরত্বটা ক্যালকুলেশন করলো কে? এই ব্যক্তি। এই ব্যক্তি যে এই দূরত্বটা ক্যালকুলেশন করলো, এইটা কি এল নট না এল? এই ব্যক্তির জন্য এটা কি এল নট হবে না এল হবে? কি মনে হয় তোমাদের? এখন কারো মুখে কোনো কথা নাই যে এই দূরত্বটা কি হবে, এটা এল হবে না এল নট হবে? দোলা দেবনাথ, কি হতে পারে? দোলা দেবনাথ আছো? থাকার তো কথা। আছো? তুমি বলো যে এইটা কি এই ব্যক্তি যে পরিমাপ করলো, ট্রেন চলতেছে, ভি বেগে ট্রেনটা চলতেছে, ওই ব্যক্তি দেখলো ট্রেনটা টি সময় পর্যন্ত চলছে, টি সময় এখান থেকে এখানে আসছে, কারণ ব্যক্তি ট্রেন চলার সময় দেখেছে। এখন ব্যক্তির হাতে ফিতা নেই যে এই দৈর্ঘ্য পরিমাপ করে, তাহলে ব্যক্তি পরিমাপ করলো যে টি সময় ট্রেনটা ভি বেগে কতখানি দূরত্ব যায়, সে দেখলো এ থেকে বি দূরত্বে আসবে। তাহলে এই এবি দূরত্ব এই ব্যক্তির সাপেক্ষে, এই যে প্ল্যাটফর্মে যে ব্যক্তি দাঁড়িয়েছিল সেই ব্যক্তির সাপেক্ষে এই দূরত্বটা, সেটা কি এল হবে না এল নট হবে? এটা ছিল আমার প্রশ্ন, বলতে পারো? স্যার এল নট হবে। এল নট হবে। এর পিছনে তোমার কোনো ব্যাখ্যা আছে? স্যার ট্রেনের দৈর্ঘ্য যদি মাপতো, ট্রেনটা তো গতিশীল, কিন্তু এইখানে রাস্তার দৈর্ঘ্য মাপছে, ওইটা তো স্থিরই। ট্রেনের দৈর্ঘ্য তো আমরা এখানে মাপি না, তাই রাস্তাটা স্থির কার সাপেক্ষে? যে পরিমাপ ব্যক্তির করছে তার। সাপেক্ষে। আচ্ছা, ট্রেনের ভিতরে একজন ব্যক্তি বসা আছে, এখন এই দূরত্বটা যদি ওই ট্রেনের ব্যক্তি পরিমাপ করত তখন সেটা কি হতো? এল হইতো। কেন, কি কারণ? শুন তো গতিশীল, ট্রেনের ভিতরে তো রাস্তাটা আস্তে আস্তে পিছনের দিকে মনে হবে। সরে যেতে দেখবে, তাহলে তখন সে যে দূরত্বটা, ওই দূরত্বটা রাস্তার দূরত্ব বা রেল লাইন মানে রেল লাইনের দূরত্ব অথবা প্ল্যাটফর্মের দূরত্বই সে পরিমাপ করতেছে, সে তো বসে ট্রেনের দূরত্ব পরিমাপ করতেছে। তাহলে রাস্তাটা পিছনের দিকে গতিশীল, তখন গতিশীল রাস্তার দূরত্ব পরিমাপ করতে। তাহলে এক্ষেত্রে দেখো বিষয় দুইটা ভালো করে খেয়াল করো, যে এই ব্যক্তি দেখতেছে ট্রেন চলতেছে, তাই ট্রেনটি সময় চলতেছে, ভি বেগে চলতেছে, দূরত্ব পরিমাপ করতেছে এল নট। এই ব্যক্তির দূরত্ব এই এবিটা হবে এল নট।
ভি ইন্টু টি। আর ট্রেনের ভিতরের যে ব্যক্তি, সে দেখলো এ থেকে বি বিন্দুতে গেল, এখানে যাওয়ার যে সময়, এই সময়টা কি সে টি বলবে না টি নট বলবে, এখানে কিন্তু বিষয় হয়ে দাঁড়াইছে। রেল লাইনের ব্যক্তি দেখেছে ট্রেনটা টি সময় চলেছে, কিন্তু ট্রেনের ভিতরের ব্যক্তি কি দেখবে, ওই ট্রেনটা কি টি সময় চলতে দেখবে? ট্রেনের ভিতরের ব্যক্তি যে ট্রেন চলছে সেই টাইম যদি কাউন্ট করে, সেটা তো তার নিজের টাইম। ট্রেনের ভিতরের ব্যক্তি আর ট্রেনও যাচ্ছে, ভিতরের ব্যক্তিও যাচ্ছে, তাহলে ভিতরের ব্যক্তি যদি টাইম কাউন্ট করে, সেটা কি তার নিজের টাইম না অন্যের টাইম? এই টাইমটা, এই ঘটনা যে ঘটছে, ঘটনাটা তো ট্রেন চলাচল, তাহলে এই টাইম যে পরিমাপ করতেছে, তাহলে সেই যে ট্রেনের চলার যে ঘটনা, তাই চলার সাপেক্ষে ভিতরের ব্যক্তি কি স্থির না গতিশীল? ট্রেন চলার সাপেক্ষে ট্রেনের ভিতরে কোনো ব্যক্তি বসে থাকলে সেই ব্যক্তি কি ট্রেনের চলার সাপেক্ষে স্থির না গতিশীল? কি মনে হয় আমার? ট্রেনের ভিতরের ব্যক্তি, ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের সাপেক্ষে কি স্থির না গতিশীল? এটা তোমরা বুঝো না? স্থির। সে স্থির। তাহলে ওই স্থির ব্যক্তি যদি কোনো ঘটনা বা স্থির কাঠামো যদি ঘটনাটা পরিমাপ করে, সেক্ষেত্রে রাশিটা হবে নটে। তাহলে এই ট্রেনটা চলার যে সময়টা, সে যদি ট্রেনের ভিতরের ব্যক্তি হিসাব করে, সেই হিসাব করবে সেটা নট, সেটা হিসাব করবে টি নট। ট্রেন তো ভি বেগেই যাচ্ছে, কারণ এই বেগটা দুইজনেই সেম দেখবে। লরেন্স ট্রান্সফরমেশন তাই বলে এই বেগটা উচ্চ বেগ। তাহলে স্থির কাঠামো ট্রেনকে যে বেগে যেতে দেখবে, ট্রেনের ভিতরের ব্যক্তি হয়তো ট্রেনকে সেই বেগে যেতে দেখবে না, কিন্তু রাস্তাটাকে তার উল্টো দিকে একই বেগে যেতে দেখবে। বেগ পারস্পরিক সমান ভি। এখন ওই যে রাস্তাটা পিছনের দিকে যাচ্ছে, তাহলে তার হাতেও তো ফিতে নাই, সেও তো মাপবে ওই বেগ আর সময় দিয়ে। তাহলে তার ক্ষেত্রে রাস্তাটা পিছনের দিকে ওই ভি বেগেই যাচ্ছে। আর এ থেকে বিতে আসতে ট্রেনটা টি নট সময় লাগছে, মানে রাস্তাটা টি নট সময় জুড়ে দূরত্ব অতিক্রম করছে। তাই রাস্তাটা টি নট সময় জুড়ে যে দূরত্ব অতিক্রম করেছে, সেই দূরত্বটা ট্রেনের ভিতরের ব্যক্তি পরিমাপ করে সেটাকে কি বলে দিবে? সেটাকে বলে দিবে এল। কারণ ওই দূরত্বটা হইলো ওই রেল লাইনেরই দূরত্ব, রেল চলাচলের রাস্তার দূরত্ব। সেই রাস্তাটা তো গতিশীল, সেই গতিশীল অবস্থার দূরত্ব ভিতরের ব্যক্তি পরিমাপ করছে, তাই সেটা এল। সেটা কি হবে? রাস্তা যে বেগে দৌড়াইছে ভি বেগে, আর কতটুক সময় ট্রেনের ভিতরের ব্যক্তি সেটা দেখছে টি নট, তাহলে ভি টি নট সময় দৌড়াইছে। এটা বলা যায়। দেখো প্যারামিটার গুলা ধরার ক্ষেত্রে, এই কিন্তু আমার নট কোথায় কোথায় নট না, আমার কিন্তু এখানেও আমি কিন্তু বারবার আবার টেনে নিয়ে আসি। টাইমের ক্ষেত্রে, লেন্থের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে হিসাবে যে এক্সাক্ট একটু ফিচারটা চিন্তা করে দেখো, যে ট্রেন এই রেল লাইনের উপরে, তার মানে একজন ব্যক্তি দাঁড়ানো, আর ট্রেনের ভিতরে একজন ব্যক্তি। তাই ট্রেন যখন চলে, একটা নির্দিষ্ট সময় চলে সামনে আসলো, এই রেল লাইনের উপরের ব্যক্তি দেখলো ট্রেনটা একটা নির্দিষ্ট সময় আসলো, কিন্তু সেই যে সময়, সেটাকে সে ভুলেও টি নট বলতে পারবে, কারণ ওটা ট্রেন চলার সময়, গতিশীল বডির সময়। তাহলে গতিশীল অবস্থার সময়টা এই রেল লাইনের ব্যক্তি পরিমাপ করছে, অন্যের সময় পরিমাপ করছে, সেটা হবে টি। ট্রেনটা ভি বেগে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে ভিটি। তাহলে অতিক্রান্ত দূরত্ব
রাস্তার দূরত্ব, রেল লাইনের দূরত্ব, তাহলে ওই ব্যক্তির সাপেক্ষে সেই স্থির, সেটা হবে এল নট। তাহলে ও যে এখানে রাস্তার দূরত্বটা মাপবে ওই ট্রেনের বেগ আর সময় দিয়ে, সেই দূরত্বটা হবে এল নট, কিন্তু এখানের যে সময়, সেই সময়টা কিন্তু টি নট হবে না, সময়টা হবে টি। সে কিন্তু মাপছে ট্রেনের সময়। আবার ট্রেনের ভিতরের ব্যক্তি যদি রাস্তার দূরত্বটা বা দৈর্ঘ্যটা পরিমাপ করে, তখন কিন্তু সে দেখবে যে রাস্তা পিছনের দিকে চলতেছে, ট্রেন ভি বেগে যাচ্ছে, এবং এই পিছনের দিকে সেই এ থেকে বি বিন্দুতে রাস্তাটা এখান থেকে চলা শুরু করছে, দেখতেছে এ পিছনের দিকে বের হচ্ছে, এ থেকে বি, বি পর্যন্ত বের হইতে হয়তো সে যে সময়টা পরিমাপ করছে ট্রেনের ভিতরের ব্যক্তি, সে কিন্তু সেটাকে আর টি পরিমাপ করবে না, সেটা টি নট পরিমাপ করবে। কারণ সে কিন্তু ভিতরে বসে ওই বডিটা যে গতিশীল তার টাইমই সে পরিমাপ করছে। গতিশীল ট্রেন এ থেকে বি বিন্দুতে আসতে যে সময়টা লাগছে সেই সময় পরিমাপ করছে, কিন্তু সে দেখছে ট্রেন এ থেকে বিতে আসে নাই, সে দেখছে রাস্তা পিছনের দিকে সরে এই রাস্তার বি বিন্দুটা এ বিন্দুতে চলে আসছে, আর এই বিন্দুটা আরো পিছনে চলে গেছে। তাহলে তার জন্য টাইমটা হইলো ট্রেনের ভিতরের জন্য টি নট, কিন্তু সে যে রাস্তার ওই যে বি বিন্দুটা এ বিন্দুতে আসছে আর এর পিছনে চলে গেছে, এতটুকু যে দূরত্ব পরিমাপ করছে, তাই রাস্তাটা পিছনের দিকে যাচ্ছে, এই অবস্থায় দূরত্ব পরিমাপ করছে, তার জন্য সেই দূরত্বটা এ। একইভাবে এখানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একজন ব্যক্তি মাপছে, স্থির অবস্থায় বসে মাপছে, সেটা হলো এল নট। এখন আরেকজন ব্যক্তি রকেটে করে যাচ্ছে, এই রকেটে করে পৃথিবী থেকে চাঁদে যাওয়ার তার সময়, তার দূরত্ব পরিমাপ করছে। যখন ব্যক্তি রকেটে করে পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে, ওই ব্যক্তি রকেটের ভিতরে কি দেখবে, নিজেকে স্থির, সে দেখবে পৃথিবী এই দিকে সরতেছে, সরে 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 একটা সময় তাকে চাঁদও অতিক্রম করে যাচ্ছে, যখনই চাঁদ অতিক্রম করে যাচ্ছে তখন দূরত্ব কত সে বলতেছে। তাহলে সে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পরিমাপ করবে, এই রকেটে যাওয়ার ব্যক্তি সে এই দূরত্বটাকে কি এল পরিমাপ করবে না এল নট পরিমাপ করবে? রকেটে যাওয়া ব্যক্তিটা এখান থেকে এখানের দূরত্বটাকে সে পরিমাপ করবে এল, কারণ সে দেখছে পৃথিবীটা গতিশীল, তাহলে পৃথিবী সরে যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে, একটা পর্যায়ে সরে যাচ্ছে, আর চাঁদও তাহলে এইদিকে আসতেছে, চাঁদ একটা পর্যায়ে পৃথিবীর জায়গায় আসতেছে, পৃথিবী পিছনে সরে গেছে। তাহলে এই যে দূরত্বটা পরিমাপ করলো সে, এই দূরত্বটা হয়তো পৃথিবী একটা পর্যায়ে এখানে চলে আসছে, তাহলে আর চাঁদটা এখানে, তাহলে এই যে দূরত্বটা পরিমাপ করলো, এই দূরত্বটা তখন দেখবে যে পৃথিবী এদিকে গতিশীল, চাঁদও এইদিকে আসতেছে, এই দূরত্বটা গতিশীল, এই গতিশীল দূরত্বের দৈর্ঘ্য পরিমাপ করছে রকেটের মধ্যে ওই ব্যক্তি। তাহলে এই একই দূরত্ব সে পরিমাপ করলো গতিশীল অবস্থায়, সেটাকে আমরা বলবো এল। আর পৃথিবীর উপরে কোনো ব্যক্তি সে পরিমাপ করলো এটা স্থির অবস্থায়, এটাকে আমি বলবো এল নট। কথা কি বুঝছি? একটু বুঝছি কিনা? এখন এই রকেটটা পৃথিবী থেকে চাঁদে যাবে, যাওয়ার জন্য সময় লাগবে। এই সময়টা যদি পৃথিবীর উপরের কোনো ব্যক্তি পরিমাপ করে রকেট পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময়, তাহলে সেই টাইমটা কি হবে? সেটা কি টি হবে না টি নট হবে? কি মনে হয় তোমাদের? কোন ব্যক্তি পৃথিবী থেকে চাঁদে যাওয়া রকেটের সময় পরিমাপ করবে, সেটা কি টি হবে না টি নট হবে? টি হবে। সেটা হবে টি। কেন? এই রকেটের ব্যক্তি সময় কি মাপছে। করছে? গতিশীল অন্যের সময় পরিমাপ করছে, গতিশীল কোন বস্তুর সময় পরিমাপ করছে। তাহলে ওই ব্যক্তি দেখবে পৃথিবী থেকে চাঁদে যেতে রকেটের সময় লাগছে টি, তার ক্ষেত্রে সময়টা লাগছে টি।
কিন্তু রকেটের ভিতরের কোনো ব্যক্তি পৃথিবী থেকে চাঁদে যে পৌঁছেছে, সে যে সময়টা পরিমাপ করছে, সে সময়টা কি পরিমাপ করবে? সেটা কি টি পরিমাপ করবে? টি নট। ওই ব্যক্তি, রকেটের ভিতরের ব্যক্তি, সেই সময়টাকে পরিমাপ করবে টি। দেখো এই ট্রেনের মতো ঘটনা কিন্তু এখানে এই জিনিসগুলা কোনটা কোন জায়গায়, এটা যদি না বুঝতে পারি তাহলেই আমাদের ঝামেলাটা বাজে। তাহলে এই রকেটটাকে এই ব্যক্তি, পৃথিবীর ব্যক্তি যে বেগে যেতে দেখবে, আর রকেটটাকে হয়তো স্থির মনে হইতে পারে, কিন্তু সে তো পৃথিবীকে উল্টো দিকে যেতে দেখবে, তাহলে পৃথিবীকেও সেই একই বেগে উল্টো দিকে যেতে দেখবে। তাহলে একই বেগে যদি উল্টো দিকে যেতে দেখে, তার মানে এই দুইজনের বেগ কিন্তু সমান। এবং লরেন্স ট্রান্সফরমেশন তাই বলে যে কোনো বস্তু যখন উচ্চ বেগে চলে, তখন সবাই বেগ যা আছে সেই বেগই সবাই দেখবে। পৃথিবীর ব্যক্তিও দেখবে রকেট ভি বেগে গেছে, ভিতরে আলোর বেগের কাছাকাছি, আর রকেটের ব্যক্তিও দেখবে পৃথিবী উল্টো দিকে ওই ভি বেগে গেছে, বেগের কোনো পরিবর্তন নেই। যদি বেগের পরিবর্তন না থাকে, তখন এখানে আমরা কি বলতে পারি? নিঃসন্দেহে এখানে এই ক্ষেত্রে যদি আমরা বেগ বের করি, তাহলে ভি ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই টি নট, এই নবযানের ব্যক্তির ক্ষেত্রে। আর পৃথিবীতে স্থির ব্যক্তির ক্ষেত্রে নবযানের বেগটাকে আমরা কি বলতে পারি? ভি ইকুয়ালস টু দূরত্ব এল নট ডিভাইডেড বাই টি। তাহলে দেখো, এও নবযানের বেগের কথা বলছে এল নট বাই টি, এও নবযানের বেগের কথা বলছে এল বাই টি। এই দুইটা বেগ যদি সমান হয়, রাইট হ্যান্ড সাইড সমান হইতে গেলে তোমার এল টি নট আর এল নট টি এই দুইটা সমান হতে পারে না। তাহলে তোমার এখানে কম বেশি আছে, তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এল বাই টি নট ইকুয়ালস টু এল নট ডিভাইডেড বাই। এখন যেহেতু কালদীর্ঘনের সূত্র আমরা জানি, এল ডিভাইডেড বাই ওই যে টি নটের বিষয়, টি নট আমরা কি জানি? আমরা টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার পড়েছিলাম। তাহলে টি নট ইকুয়ালস টু কি হবে? টি নট ইকুয়ালস টু হবে টি ইনটু রুট অফ 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার ইকুয়ালস টু এল নট ডিভাইডেড বাই টি। টি কাটা যায়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এল ইকুয়ালস টু এল নট ইনটু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, অথবা এল নট ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আমরা যেটা বলি। এই দেখো দৈর্ঘ্য সংকোচনের সূত্রের ফর্মুলা, আমরা কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন ছাড়াই দেখি। তাহলে এখানে কি দেখা যায়? এই এল নটটা কি ছিল? স্থির অবস্থার দৈর্ঘ্য, আর এল কি ছিল? গতিশীল অবস্থার দৈর্ঘ্য। যেহেতু 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই টোটাল রাশিটা যেহেতু কম, একের থেকে ছোট, সেটা যদি এল নটের মান যা আছে সেটাকে গুণ করি, ওভারঅল মানটা কমে যাবে, তার মানে এল এর মানটা কমে যায় এল নট। তার মানে গতিশীল অবস্থার দৈর্ঘ্যটা কম, স্থির অবস্থার দৈর্ঘ্যটা বেশি। এই সূত্রটাই বলে। যেমন 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই টোটাল রুটের ভিতরে টার্মটা যদি 0.2 হয়, আর এল নট যদি 10 হয়, তাহলে 10 ইন্টু 0.2 সমান সমান আসে কিন্তু 2। তার মানে এল কিন্তু তখন আসে 2, যখন এল নট 10 এল 2। তার মানে স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা মাপে সেটা বেশি, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য মাপতেছে সে কম। তাহলে আমরা এখানেই দৈর্ঘ্য সংকোচনের কথা বলি। এই তুমি ট্রেনের ক্ষেত্রে এখান থেকেও যদি এখানে ঘটনা ব্যাখ্যা করো একইভাবে, ভি ইকুয়ালস টু কি এল নট বাই টি, অথবা তুমি যদি এখানে টি এর মান বসাও, এখানে টি নট এর মান বসাও, বসিয়ে তুমি যদি এই দুইটা অনুপাত করো, তুমি সেম জিনিস পাবা। মানে এই উদাহরণ, আমি একটা ভিন্ন উদাহরণ আবারও দিলাম। এখানে ট্রেনের কথা বললাম, এখানে পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে নবযানের কথা বললাম, মানে বিষয়গুলো কিন্তু সেম। তাহলে এভাবে কিন্তু আমরা দেখতে পারি কে এল নট, কে এল, কে টি নট, কে টি, এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি। আমাদের বুঝতে হবে, বুঝতে হবে। এটাকে যদি আমরা লরেন্স রূপান্তরে ওই দুই মেথডে প্রকাশ করি, একটা লরেন্স রূপান্তর আর একটা লরেন্সের বিপরীত রূপান্তর,
আমরা যদি সেই দুই মেথডে যদি আমরা এখন একটু হিসাবটা করে দেখি, যদিও আমি একটা করাই দিয়েছিলাম লরেন্স ট্রান্সফরমেশনের ওই সিস্টেমে, তাহলে সেটা কি আমি আবারও বলতেছি, সেখানে ওই আবার দুই কাঠামো, আবার দুই কাঠামো, এস কাঠামো, এস প্রাইম কাঠামো, এস কাঠামো, এস প্রাইম কাঠামো। এই কাঠামোতে একটা বস্তু আছে, এই বস্তু, এই কাঠামোটা ভি বেগে গতিশীল সামনের দিকে। তাহলে এই কাঠামোতে বসে একজন ব্যক্তি অবজার্ভ করছে, এই কাঠামোতে বসে একজন ব্যক্তি এর দৈর্ঘ্য পরিমাপ করছে। তাহলে এই কাঠামোতে বসে এখানে এই ব্যক্তি যে দৈর্ঘ্যটা পরিমাপ করছে x1 প্রাইম, আর এই মাথার দৈর্ঘ্য পরিমাপ করছে x2 প্রাইম, মানে স্থানাঙ্ক। এইখানে একটা বিষয় খেয়াল রাখো, এইখানে যেন তোমরা উল্টা পাল্টা না করো। তোমরা অনেকে মনে করতে পারো সে, একটু খেয়াল করো, এই কাঠামোর ব্যক্তি এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করছে এই প্রান্তে এবি, তাহলে এ প্রান্তের দৈর্ঘ্যকে পরিমাপ করছে x1 আর বি প্রান্তের দৈর্ঘ্যকে পরিমাপ করছে x2। যদি এখানে এ প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ শুরু করছে 12টায়, 12টা শুরু করছে 12টা 15 মিনিটে, মানে দৈর্ঘ্য না, এখানে মনে করো দুইটা কাঠামো এক জায়গায় ছিল, 12টায় এই কাঠামোটা দৌড় শুরু করছে ভি বেগে, 12টা 15 পর্যন্ত দৌড়েছে, 15 মিনিট দৌড়েছে। তাহলে এই কাঠামোটার অতিক্রান্ত দূরত্ব ওই 15 মিনিট, এবং সেটা হবে যেহেতু ভি বেগে দৌড়েছে, তাহলে ভি ইন্টু 15 মিনিট, এটা সেকেন্ডে নিয়ে ইন্টু 60 সেকেন্ড, তার মানে এখানে যেটা পাবা এত মিটার সামনে। তাহলে 12টা 15 মিনিটে দৌড়েছে, 15 মিনিট পর্যন্ত, 12টা 15 মিনিটে এবির দৈর্ঘ্য মাপা শুরু হলো। এবির দৈর্ঘ্য মাপামাপি শুরু হয়েছে 12টা 15 মিনিট। 12টা 15 মিনিটে তো সে কতক্ষণ সামনে গেছে। তাহলে যখন এস কাঠামো এর এ প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ করবে 12টা 15 মিনিটে, এইটা মনে করো x1, এরপরে আবার কি করবে, বি প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ করবে। তাহলে এ প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ করে বি প্রান্তের দৈর্ঘ্য পরিমাপ করতে কিছু সময় লাগবে, হয়তো এ প্রান্ত কমপ্লিট করে বি প্রান্ত যখন পরিমাপ করতে গেছে তখন বাজে 12টা 17। ওই 2 মিনিট কি এই কাঠামো বসেছিল? সেও কি সামনের দিকে চলে যাবে গতিশীল। যদি এইখানে সময়ের ব্যবধান হয় 2 মিনিট, 12টা 15তে এ মাথা মাপছে, 12টা 17তে বি মাথা মাপছে, তাহলে এই যে 2 মিনিট গ্যাপে বি মাথা মাপলো, 2 মিনিটে যে সামনে গেল, সেই সামনে যাওয়ার পরেই বি মাথা মাপলো, কিন্তু এ মাথার মাপ কিন্তু আর ঠিক নেই। তাহলে কারণ 2 মিনিটে কিন্তু এ মাথার জায়গায় নাই, 2 মিনিটে কাঠামো যদি আগাই যায়, এ মাথাও সামনে আগাই যাবে, তাহলে এ মাথার দূরত্ব x1 আর ঠিক থাকবে। তোমরা কিন্তু এই জায়গায় অনেকে চিন্তা করো না। তাহলে এখানে দৈর্ঘ্যটা এমন সিস্টেমে পরিমাপ করতে হবে যে এর হাতে এমন একটা ডিজিটাল ঘড়ি আছে, এমন একটা ঘড়ি আছে, সে তো ফিতা ঠিতা দিয়েও পরিমাপ করবে না, সে ডিজিটাল ঘড়ি অন করবে, এখানে দুইটা ঘর আছে, এ মাথা মাপার বি মাথা মাপার, তাহলে সাথে সাথে এই 12টা 15 মিনিটই এ মাথার দৈর্ঘ্য দেখাচ্ছে x1, বি মাথার দৈর্ঘ্য দেখাচ্ছে x2, ওই একই টাইমে, ওই 12টা 15তে। 12টা 15-র পরে 12টা 17-তে 2 মিনিট পরে বি মাথার দৈর্ঘ্য এই স্ক্রিনে আসবে, এই স্ক্রিনে এট এ টাইমে 2 মাথার দৈর্ঘ্য। এর মানে কি দাঁড়াইলো? তাহলে এই 12টা ঠিক 15 যখন বাজে, তখন এই মাথার দৈর্ঘ্য যা, এই মাথার দৈর্ঘ্য এখান থেকে স্থানাঙ্ক দূরত্ব সে সাথে সাথে শো করছে। তাহলে
ওই একই সাথে যদি এ মাথার দূরত্ব শো করে তাহলে এই মাথা আর সরে যাওয়ার মতো টাইমও পাবে না আর সরেও যাবে না, দুই দূরত্বই এখানে অথেন্টিক থাকবে, x1 এবং x2। একটু গভীরভাবে চিন্তা করে দেখো, অনুধাবনমূলক কিন্তু বিষয়, যে তোমার যদি এই মাথা মাপার পরে কিছু সময় নষ্ট হয়, সেই সময় তো কাঠামো বসে থাকবে না, কাঠামো সরে যাবে, তাহলে এই মাথাটা আরো সামনে সরে যাবে, তখন তুমি যে x1 পেয়েছিলা সেই x1টা তো এখান থেকে এতটুক না, সেই x1টা তো আরো যদি এখানে চলে আসে এ, তাহলে x1টা তো এতটুক, তখন তো x1টা সঠিক হয় না। এই জন্য এমন ঘড়ির মাধ্যমে পরিমাপটা করতে হবে যেন দুই প্রান্তের পরিমাপটা সাথে সাথে একই সাথে এখানে শো করে, তাহলে দুই প্রান্ত পরিমাপের মধ্যে কোনো টাইমের ব্যবধান নেই। তাহলে 12টা 15-তে যদি আমি এ প্রান্তের বা এ মাথার দৈর্ঘ্য মাপি আর বি মাথার দৈর্ঘ্য মাপি, ওই 12টা 15-তেই দুই মাথার দৈর্ঘ্য শো করছে, শুধু 12টায় স্টার্ট করছে, 15 মিনিটে সে কতটুকু সামনে গেছে সেটাই বুঝবে। এই দুই মাথা মাপার যেহেতু কোনো ব্যবধান নেই, সে আর সামনে তাকে বিবেচনা করার কোনো সুযোগ নেই, এখানে টাইম ব্যবধান নেই পরিমাপ করা। একইভাবে এইটাও ও পরিমাপ করছে x1 প্রাইম এই মাথা, আবার কিছুক্ষণ পরে ফিতাটা এরপরে আবার x2 প্রাইম এখানে ফেলাবে, এখানে ওর সাথে একটা ঘড়ি থাকবে, এমন একটা ঘড়ি যে ওর স্ক্রিনেই দেখাবে, ডাইলি ডিসপ্লেতেই দেখাবে, যে স্ক্যানে তোমার স্ক্রিনে যেটা দেখাবে যে এ প্রান্তের দৈর্ঘ্য যেটা হয়েছে, বি প্রান্তের দৈর্ঘ্য আলাদা ওর সাপেক্ষে কিন্তু একই সাথে, তাহলে সাথে সাথে এই এ প্রান্তের দৈর্ঘ্য x1 প্রাইম, বি প্রান্তের দৈর্ঘ্য x2 প্রাইম এখানে ভেসে উঠতেছে, স্ক্রিনে ওইটা ভেসে উঠতেছে, তাহলে টাইম ব্যবধান নেই। এখন যদি আমরা এই কাঠামোতে যেহেতু নিয়েছি, আমরা যদি এখানে এখানে আমরা x1 প্রাইমকে এই কাঠামোর স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি, লরেন্স রূপান্তর দিয়ে আমরা বলতে পারি x1 মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইখানে কিন্তু ভিটি, তার মানে এটা কিন্তু টি, ওই যে এইটা পরিমাপ করতে কিন্তু যে সময় লিখেছিল, তাহলে এইটা তুমি টি অন বলতে পারবা না, আবার x2 প্রাইম সমান সমান x2 মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এইটা টি2 বলতে পারবা না, কারণ এই সময়টা মানে এই x1 আর x2 পরিমাপ করার এখানে ঠিক যে সময় পরিমাপ করে নিয়েছে 12টা 15, তো 12টা 15তেই টিও 12টা 15, এই টিও 12টা 15, এই দৈর্ঘ্য পরিমাপ করছে যেটাই না, এই দৈর্ঘ্য একই সময়, সুতরাং এইখানে সময়ের কোনো ইন্টারভেল নেই। এটা কিন্তু টিয়ন আর টি2 অনেকের মনের মধ্যে আসতে পারে টিয়ন টি2 দিয়া করব, বা অনেক বইয়েও কিন্তু টিয়ন টি2 দিয়ে করছে, কিন্তু লাস্টে ওই জিনিস কিন্তু আবার এই ভাষাগতভাবে ব্যাখ্যা করতে হবে, যে এইটা পরিমাপ করলো টিয়ন সময়, তাহলে ভিটিয়ন, আর এইটা টি2 সময়, এর কিছুক্ষণ পরে এইটা, তাহলে ভিটি2, তাহলে টিয়ন আর টি2-র ব্যাখ্যা পরে আবার দিতে হবে, এতে ঝামেলা বেশি। এখানে আমরা পরিমাপটা এইভাবে করতেছি যে দুই প্রান্ত তার ভিতরে কোনো টাইম ইন্টারভেল, তাহলে এইটা যদি করি, দুইটাকে যদি বিয়োগ করি x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, তাহলে এখান থেকে লসাগু করলে এটা কাটা যায়, এটা তোমরা জানো, এখান থেকে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটাকে এ যে দৈর্ঘ্য পরিমাপ করে, তাই তার দৈর্ঘ্য সে পরিমাপ করে এই কাঠামোতে, তাহলে এই কাঠামোতে এবি এই ব্যক্তির সাপেক্ষে একই জায়গায় অবস্থান করতেছে স্থির, তাহলে এইটা হলো এল নট, এই দূরত্বটা এইটা বিয়োগ হইলো এল নট, আর এখানে x2 মাইনাস x1 এই দূরত্ব হলো এল, তাহলে এখানে আমরা বলতে পারি এল নট ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই হইলো এখানে সূত্র, যেটা আমরা গতদিন প্রমাণ করেছি, এবং থেকে এটা বড়, স্থির অবস্থার দৈর্ঘ্যটা বড়, এই গতিশীল অবস্থা থেকে মানে এখানে এই কাঠামো যেটা পরিমাপ করে, স্থির বলতে এখানে বুঝাইতেছে যে এই ঘটনার সাপেক্ষে যে ব্যক্তি স্থির, তাহলে আসলে তো এই ব্যক্তি গতিশীল ছিল, কিন্তু ঘটনার সাপেক্ষে যে আমরা যদি স্থির কাঠামোর কথা বলি, স্থির কাঠামো মূলত তাহলে স্থির কাঠামো যে দৈর্ঘ্য পরিমাপ করে, আর গতিশীল কাঠামো যে দৈর্ঘ্য, তাই গতিশীল কাঠামো বলতে এই কাঠামোর ব্যক্তি, ঘটনার সাপেক্ষে যে গতিশীল কাঠামো সে ওই ব্যক্তি আবার ঘটনার সাপেক্ষে,
তাহলে এখানে এইটা হিসাব করতেছে, তাহলে এখানে দেখাই যাচ্ছে যে এখানে যে দৈর্ঘ্যটা মাপ হচ্ছে এই দৈর্ঘ্যটা বড়, এই যে দৈর্ঘ্যটা মাপতেছে তার। এটা লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে আমরা হিসাব করি। লরেন্সের যদি বিপরীত ট্রান্সফরমেশন হিসাব করতে চাই, তখন এই বস্তুর দৈর্ঘ্যটাকে আমরা এখানে আর ধরতে পারবো না, তখন ধরতে হবে এই কাঠামোকে, এই কাঠামোকে বস্তুটা ধরতে হবে, দুই মাথা এখানে ধরতে হবে। তাহলে এখানে যদি আমরা ধরি যে এই এই এইটা যদি হয় এখন দৈর্ঘ্য, এই মাথা যদি হয় x1, এই মাথার স্থানাঙ্ক x2, তাহলে x2 মাইনাস x1, এইখানের ব্যক্তি যেহেতু এইটা পরিমাপ করতেছে এই ব্যক্তি, তাহলে এখন এইটা কি এল হবে না এল নট হবে? এইটা কি মনে হয়? যেহেতু বস্তুটা এই কাঠামো, এইখানের ব্যক্তি এটা পরিমাপ করতেছে এল নট। এল নট। এইটা কিন্তু আর এল হওয়ার কোনো সুযোগ নেই, এটা এল নট। এখন আর ঘটনা তো এইখানে নেই, তাহলে এই কাঠামোর ব্যক্তি যদি এই বস্তুর দৈর্ঘ্য দেখে পরিমাপ করে, তাহলে ওর সাপেক্ষে এই ব্যক্তি, এটা স্থির কাঠামো হতে পারে কিন্তু ওর সাপেক্ষে এটা কি পিছনের দিকে যাচ্ছে, তাহলে এই গতিশীল কাঠামো। তাহলে এই ব্যক্তি এর দৈর্ঘ্যটাকে কি পরিমাপ করবে? এই ব্যক্তি এর দৈর্ঘ্যটাকে কি পরিমাপ করবে? সেটা কি এল পরিমাপ করবে না এল না? সেটা কিন্তু এল। তাহলে এই ব্যক্তি এর যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সেটা হবে এল। এখন এই ব্যক্তি ওই এ দুই প্রান্তের স্থানাঙ্ক x1 x2, তাহলে এর এই দুই প্রান্তের স্থানাঙ্ক হিসাব করলো, সেটা হলো x1 প্রাইম x2 প্রাইম। তাহলে এই ব্যক্তি যখন এই কাঠামোটাকে দেখবে, তখন কাঠামোটাই কিন্তু উল্টাইয়া তারপরে গতিশীল হবে। তখন উনি ওনাকে কিন্তু আবার এইভাবে চলতে দেখবে না যে কাঠামোটা এইভাবে ঠেলে ঠেলে আসতেছে, সে দেখবে কিন্তু কাঠামোটা এই রকমের ঘটনা, সে দেখবে কিন্তু এই কাঠামোটা এইভাবে পিছনে যাচ্ছে। তাহলে এখানের যে x2টা এইটা তার কাছে x1 হবে, আর এইটা তার কাছে x1 প্রাইম x2 প্রাইম, এইভাবে এইখান থেকে সে এইটা পরিমাপ করে। এইখানে তখন সে কি এই ব্যক্তি স্থির, তখন সে দেখবে এই কাঠামোটা এইভাবে পিছনে যাচ্ছে, এইভাবে এইভাবে পিছনে গেলে ও এখানের দৈর্ঘ্য পরিমাপ করবে। এখন তোমরা অনেক সময় মাথা নিয়ে কনফিউজ হয়ে যাও যে সে যখন এখানে পরিমাপ করবে সে x2 কে এই কাঠামো x1 প্রাইম পরিমাপ করবে আর x1 কে x2 প্রাইম পরিমাপ করবে, বিষয়টা ওরকম না। কিন্তু সে এখানে ও যেটাকে x1 প্রাইম পরিমাপ করতো, এখন সে ওটাকে x1 পরিমাপ করতো, যেটাকে ও ওটাকে পরিমাপ করবে x1 প্রাইম। কারণ এই কাঠামোটাই পুরো উল্টে যাবে, তাহলে কাঠামোটা যদি উল্টে যায় তাহলে তার x2 টা এখানে চলে আসবে, x এখানে, x1 এখানে, তাহলে x1 কে এখানে x1, তাহলে x1 কে এই কাঠামো পরিমাপ করবে x1 প্রাইম, আর x2 টা তখন উল্টে এখানে চলে আসতো, এইটাকে সে পরিমাপ করবে x2 প্রাইম। এরকম চিন্তা ভাবনা কিন্তু উল্টাপাল্টা অনেকের মনের মধ্যে আসে। অর্থাৎ তোমরা টোটাল সিচুয়েশনটাকে পুরোপুরি ঠিক না করে আংশিক আংশিক উল্টাইয়া চিন্তা করো, হবে না। তাহলে মূলত ও পরিমাপ করবে এটাকে x1 প্রাইম আর x2 প্রাইম। তাহলে ওর যে দৈর্ঘ্য সেটা l ইকুয়ালস টু হবে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এখন যদি আমরা এখানে যেহেতু ঘটনাটা x কাঠামোতে ঘটছে বা s কাঠামোতে ঘটছে, প্রাইম কাঠামোতে ঘটে নাই, তাহলে s কাঠামোর বিষয়কে প্রাইম কাঠামোর মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা যদি s কাঠামোর বিষয়কে প্রাইম কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে লরেন্সের বিপরীত ট্রান্সফরমেশন, তাহলে বিপরীত ট্রান্সফরমেশনে গেলে আমরা কি বলতে পারি, x1 ইকুয়ালস টু x1 প্রাইম প্লাস vt। এইখানে কিন্তু টি বা টি প্রাইম কিছুই হবে না, সেম টাইমে কিন্তু ঘটনাগুলো ঘটেছিল, আগেই কিন্তু আমি বলে এসেছি, এখানে কিন্তু টি প্রাইমের বিষয় আমাদের আর নেওয়ার কোনো দরকার নেই, সেম টাইম, মানে যে টাইমে ওই 12টা 15-তে, তাহলে ও পরিমাপ করা শুরু করলো, ও পরিমাপ করা শুরু করলো, ওই একই টাইমেই দুইজনে পরিমাপ করবে, এখানে কিন্তু সেই টাইম। বা তুমি যদি এখানে টি প্রাইমও দাও, তাহলে ওই টি প্রাইমও কিন্তু ওই 12টা 15 ওই টাইমটাই,
তাহলে পরবর্তীতে এখানে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে x2 তে তোমার কি চলে আসবে x2 প্রাইম প্লাস ভি টি প্রাইম, এটাও কিন্তু টি প্রাইম হবে, এটা টি প্রাইম হলে এখানেও কিন্তু ওই একই টাইমেরই হিসাব, ওই x2 টাও কিন্তু ওই সেম টাইম একই সাথেই পরিমাপ করা হয়েছে, ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দুইটাকে যদি বিয়োগ করো x2 মাইনাস x1, এখানে তোমার হবে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন যদি তুমি এখানে মানগুলো বসাও, এখানে x2 মাইনাস x1 কে কি বলি আমরা l নট ফর রেসপেক্টে, আর x2 প্রাইম মাইনাস x1 প্রাইম এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো l ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওই দেখো আগের মতোই ফর্মুলা। তাহলে আমরা বিপরীত কাঠামোতে যাই, বিপরীত ট্রান্সফরমেশনে যাই, লরেন্স ট্রান্সফরমেশনে যাই, একই বিষয়। সো এ নিয়ে তোমাদের এই প্রমাণ নিয়ে তোমাদের কিন্তু আর কনফিউশন থাকার কথা না। এবং দূরত্বের বিষয় এখানে দেখলাম, তুমি যদি এখান থেকে ঢাকার জিপিওর দূরত্ব মাপো, জিপিও থেকে কিন্তু 0 পয়েন্ট স্ট্যান্ডার্ড, ওখান থেকে বাংলাদেশের সকল জায়গার দূরত্ব পরিমাপ করা। 0 থেকে 0 পয়েন্ট থেকে জিপিও থেকে তোমার বরিশালের দূরত্ব হইল তোমার মনে করো 300 কিলোমিটার। এটা তুমি এখানে বসে বসে ওভাবে পরিমাপ করলা। ওই যে একটা ট্রেন বলছিলাম যে ট্রেন গেছে, ফিতে দিয়ে তো আর মাপতে পারবে না, একটা ট্রেন বেগে গেছে, তুমি দেখছো সেটা কত সময় গেছে, তাহলে বেগ আর তার সময় গুণ করে তুমি তার দূরত্বটা পরিমাপ করলা এখানে বসে বসে। তাহলে এই যে জিপিও তে একটা ট্রেন গেল, এই ট্রেনের দূরত্ব তুমি যে পরিমাপ করলা, সেই দূরত্বটা তুমি পরিমাপ করলা 300। এটা কি এল না এল নট? অবশ্যই এটা এল নট, কারণ তোমার সাপেক্ষে দূরত্ব তো স্থির। ট্রেন গতিশীল হইতে পারে, তুমি তো ট্রেনের দৈর্ঘ্য মাপো না, তুমি তো রাস্তার দৈর্ঘ্য মাপছো। সোজা এখান থেকে জিপিওতে চলে গেছে। আর ট্রেনের ভিতরের ব্যক্তি যদি ওই দৈর্ঘ্য পরিমাপ করে, ওই দৈর্ঘ্য তো 300 পরিমাপ করবে না এখান থেকে জিপিও, কারণ সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করতে সেটা গতিশীল। তাহলে ওই ট্রেনটা যদি 9c আলোর বেগে চলে, তাহলে ওই ট্রেনের ভিতরের ব্যক্তি এই জিপিওর দৈর্ঘ্যটা কত পরিমাপ করবে এখান থেকে, ঢাকার জিপিওর সেই দৈর্ঘ্যটা কত পরিমাপ করবে। তাহলে কিভাবে হিসাব করা যায়? খুব দ্রুত এখান থেকে হিসাব করা যায়। তাহলে ওই যে ব্যক্তি স্থির অবস্থা আমরা যেটা পরিমাপ করেছি সেটা এল নট 300 কিলোমিটার, তাহলে সে চলছে বলে দিছে 0.9c আলোর বেগে। তাহলে ট্রেনের ভিতরে যে ব্যক্তি যাচ্ছে সেই ব্যক্তির কাছে ওই দূরত্বটা বরিশাল থেকে জিপিওর দূরত্বটা কত মনে হবে? তাহলে এখান থেকে যদি এটা হিসাব করে, তাহলে আমরা যদি হিসাব করি তাহলে ওইটা হলো এল, তাহলে আমাদের সূত্র কি এল নট ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, অথবা এল ইকুয়ালস টু এল নট ইনটু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, যেভাবে লেখো। তাহলে এখানে যদি তুমি এল নট বসাও, এই ভি স্কয়ার মান বসাও, এখানে এল চলে আসবে, এল 130 পয়েন্ট সামথিং এরকম চলে আসবে। ক্যালকুলেশন করে দিন, একটু আগে ওরা ক্যালকুলেশন করে বলছে। তাহলে ওই ট্রেনের চলা ব্যক্তি সে দেখবে এই বরিশাল থেকে জিপিওর দূরত্বটা 130 কিলোমিটার, কিন্তু আমরা এখানে বসে যদি মাপি ওই সিস্টেম আমরা দেখবো 300 কিলোমিটার। দেখ কত চেয়ে। তাহলে এই তিন সিস্টেমে তোমরা যদি ঘটনাগুলো বুঝো, তাহলে এল এল নট ধরার বিষয়, টি টি নট ধরার বিষয় আমাদের মনে হয় আরো এক ধাপ ক্লিয়ার হওয়ার কথা। আমাদের এরপরেও দুইটা আপেক্ষিকতা আছে, একটা ভরের আপেক্ষিকতা, একটা ঘনত্বের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতাটা তোমরা কি কেউ পড়েছো? কিভাবে পড়বো স্যার, এইটাই তো ঠেলা সামলাইতে পারতেছি। ভরের আপেক্ষিকতা পড়বো কখন? আমি কিন্তু যথেষ্ট সময় নিয়ে পড়াচ্ছি, এবং এর ভিতরে যদি বেসিক কিছু মাথার ভিতরে না আনতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাছে সারা জীবন কেমন কেমনই মনে হবে। শুধু একটু বেসিক আনার চেষ্টা করো। কিন্তু অঙ্ক, আমি বারবার এখনো বলতেছি যে অঙ্ক করা কিন্তু কোনো ঘটনা না। অঙ্ক তোমরা বলতেছো যে ধরতে পারি না, ওই ধরাও কোনো ঘটনা না। আরেকটু আমরা কথা বললি, মানে অঙ্ক করার সময় কথাগুলো বললি,
তুমি ধরার বিষয় ইজি হয়ে যায়। ধরাটাই তো অঙ্কের জটিল বিষয়, ধরাটাই তো বেসিক। তার মানে কি বেসিকে একটু গরমিল আছে, একটু চেষ্টা করো না, আর একটু বোঝার চেষ্টা করো না বিষয়গুলো, এবং একটু সূক্ষ্মভাবে চেষ্টা করো। অনেকে মাথা গরম হয়ে যায়, পরে ধুর তুমি সূত্র মুখস্থ করে অঙ্ক করে ফেলবো, হ্যাঁ সেটাও পার পেতে পারবা। আর বোর্ডের যে সৃজনশীল আসবে সেখানে যে ভাষাগত যে বিষয়গুলো সেটা তোমার এত জটিল থাকবে না, সেখানে নট আর নট ছাড়া যে রাশি সেটা খুব ইজিলি চিহ্নিত করা বোর্ডের বসে। সেখানে তো ঝামেলাও নাই যে তারপর বলতে পারো যে যদি স্যার নট আর নট ছাড়া রাশি যদি চিহ্নিতই করতে পারি তাহলে তার কোনো ঘটনা নেই, তাহলে বসাই দেবো, অঙ্ক ট্যাক ট্যাক করে হয়ে যাবে। একটু বোঝারও চেষ্টা করো। ভরের বিষয়টা হয়তো কেউ পড়ো নাই আমার মনে হয়, যদি কেউ পড়ে থাকো ভরের বিষয়টা একটু আহাংরা, মানে হয়তো বইয়ের ওই বিষয়টা বোঝা যায় না, ওই ভরের বিষয়টা বোঝা যায় না আমার মনে হয়। কারণ আমার ধারণা, আমি এই জন্য বললাম যে আমি ইন্টারমিডিয়েটও বুঝি না, ও ভরের বিষয় আমার কাছে সবসময় কেমন না, আমিও বুঝি না। হয়তো তোমরা এর থেকে বেশি স্কলার, তোমরা নিঃসন্দেহে, এটা কিন্তু আমি এমনিতেই বলতেছি না, অনেকে আছে আমার থেকে অনেক বেশি বেশি স্কলার, অনেকে আছে এখান থেকে বুয়েটে চান্স পাবে, অনেকে আছে মেডিকেলে চান্স পাবে, সে কি আমার থেকে স্কলার না? নিঃসন্দেহে। তাহলে সে হয়তো বুঝতে পারো, কিন্তু আমার মনে হয় যে তারপরে কেমন কেমন মনে হচ্ছে। এই বিষয়টা আমরা একটু পড়বো, ভরের বিষয়টা একটু পড়বো, কেমন কেমন মনে হয়, কোন জায়গায় মনে হয়, কি বুঝি না, কি পারি না, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। আগামী দিন আমি ভরের বিষয়টা আমি এখানে আলাপ আলোচনা আশা করা যে ক্লিয়ার হয়ে যায়। আমি যেটা বুঝতাম না, যেখানে বুঝতাম না, হয়তোবা আমি সেটা পরবর্তীতে ওভারকাম করে ফেলেছি। আমার ধারণা ছিল ওখানে যে আমি ওই জায়গাগুলো বুঝি না, আমি যে বুঝি না অন্যজনে না জানলেও আমি নিজে তো জানি আমি বুঝি না। তখন যখন অনার্সে পড়তে গেছি তখন বিষয়গুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক হাতের কাছে ছিল, অ্যানালাইসিস করে 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 তখন দেখা গেছে না বিষয়টা বোঝা যায়। তোমরা এখন একটু চেষ্টা করো, তারপরে তোমাদের সহায়ক হিসাবে আমি বেশি চেষ্টা করব, সেটাও ক্লিয়ার করা যাবে। আর ভরের বিষয় তো সূত্র, ওভারঅল কথা হইলো আমাদের সূত্র জানলেই হয়ে যায়, এইসব বিষয় না হইলেও হয় থিওরিটিক্যাল। তারপরে আমাদের কিউরিসিটি প্রশমিত করার জন্য আমরা করব, ওটা করব, আপেক্ষিকতার মানে ঘনত্বের আপেক্ষিকতা করব, আর এটুক করলেই এরপরে আমরা অঙ্কে চলে যাব। এর আগে আমি অঙ্কে যাব, সব থিওরি শেষ করে আমি অঙ্কে যাব। অঙ্কে যে অঙ্কগুলো যদি কোন কোন অঙ্কের সমস্যা আছে পয়েন্ট টু পয়েন্ট আমরা ধরে আগাই, তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এই পার্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এই পার্ট থেকে কিন্তু একটা সৃজনশীল কোশ্চেন মাস্ট তোমাদের এবার আসবে। যেহেতু এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসবে, এখান থেকে মাস্ট এই পার্ট, এবং এই পার্টের সৃজনশীল কোশ্চেন সহজ, করতে সময় লাগবে 10 মিনিট যদি বুঝতে পারো, আর না বুঝতে পারলেও 10 মিনিট লাগবে, কিন্তু ভুল হয়ে যাবে। এখানে অঙ্ক ছোট, কিন্তু বেসিক তো একটু জটিল বিষয় দিয়ে আনতে হবে। এরপরে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, ওটা অ্যাজ ইউজুয়াল, ওখানে কোয়ান্টাম থিওরি একটু লাইন ধরাই দিলে তারপর ডি ব্রগলি আর হাইজেনবার্গ আর আইনস্টাইনের ঘটনা নিজেরাও করতে পারবে, ওই পার্টে তেমন কোনো ঝামেলা নেই। তাহলে এই বিষয়ে আমি এখন বলবো, আগামী দিনে একটু ভরের বিষয়টা ঠিক করবা, যতটুকু বুঝতে পারো এই বিষয়গুলো আবারও পড়ে পড়ে নিজেরা সব হাতে করে করে চিন্তা করবা, এদিকে চিন্তা ওদিকে চিন্তা। অনেকে চিন্তা করবা এরকম যে এই কাঠামোতে বসে বন্ধু গেছে গতিশীল কাঠামো, বন্ধুর বয়সটা নিয়ে কথা বলছি, বন্ধু যদি উল্টা ভাবে দেখে এই কাঠামোতে তখন ঘটনাটা কি হবে, ওইটা নিয়ে চিন্তা করলেই আবার মাথার ভিতরে পুরো গোলমাল শুরু হয়ে যায়, পুরো সব হজবরল অবস্থা হইয়া আমরা ওখান থেকে সরে যাই। তুমি চিন্তা করো, হজবরল বানাও, চিন্তা করে তারপরে ওইখানে কি বুঝো নাই স্পেসিফিক পয়েন্টটা তুমি ফাইন্ড আউট করে খাতায় লিখে তারপরে তুমি সেই জায়গাটা জিজ্ঞেস করার চেষ্টা করো।
তাহলেই দেখবা তোমার আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটা নিয়ে একটু শ্রম দাও, শ্রম দেওয়ার পরে যদি বুঝতে পারো তাহলে দেখবা বিষয়টা কতটা মজা, না বুঝতে পারলে বিষয়টা কতটা তিক্ত। তাহলে এই বিষয় এ পর্যন্তই আমরা ক্লাসে লিভ নিয়ে নিলাম। কথা বুঝছি? আল্লাহ হাফেজ।